সোহান লার্নিং একাডেমির আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটিতেও আমরা প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন সমাধান করেছি। আজকের প্রশ্নটি হচ্ছে আমাদের প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 এর কোড বলগা সেট 1। এই প্রশ্নে আমরা আজকে 1 নম্বর হতে 40 নম্বর পর্যন্ত 40টি প্রশ্ন সমাধান করেছি। আজকের প্রশ্নে আমরা প্রশ্নের নিচে শুধুমাত্র উত্তরটা লিখে দিয়েছি। আমরা পর্যায়ক্রমে 1 নম্বর হতে 40 নম্বর পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করব এবং এখানে গণিত অংশে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো বিশেষ ব্যাখ্যা সহ কৌশলের মাধ্যমে সমাধান করা হয়েছে। আমাদের পরবর্তী ভিডিওতে এই প্রশ্নের 41 নম্বর হতে 80 নম্বর পর্যন্ত বাকি 40টি প্রশ্ন সমাধান করা হবে। আমাদের 1 নম্বর প্রশ্নটি হচ্ছে সামাজিক নাটক কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে শতবার একাদশী। 2 নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণে আরবি ও ফার্সি শব্দ ব্যবহার করেন। সঠিক উত্তর হচ্ছে মোহিতলাল মজুমদার। মোহিতলাল মজুমদার সর্বপ্রথম আরবি ও ফার্সি শব্দের ব্যবহার শুরু করেন। পরবর্তীতে কাজী নজরুল ইসলাম আরবি ও ফার্সি শব্দের ব্যবহার করেন। 3 নম্বর প্রশ্ন গৃহদাহ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে সুরেশ ও অচলা। 4 নম্বর প্রশ্ন বাংলা সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্যোৎসব শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাই বন্যী যোগ উৎসব। নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ হল নৌ যোগ ই। সাপের কুলসকে এক কথায় কি বলে? সঠিক উত্তর হচ্ছে নির্মোহ। 8 নম্বর প্রশ্ন রয়েছে কে পার করে যে তাকে বলা হয় পাটনি। 9 নম্বর প্রশ্ন পলাতক দাসে ধাও স্বাধীনতা। এখানে দাসে কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানে সপ্তমী। 10 নম্বর প্রশ্ন কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করেন তাকে বলে করণ কারক। 11 নম্বর প্রশ্ন অ্যাডজেক্টিভ অফ দি ওয়ার্ড অক্স ইজ। এখানে অক্স রয়েছে। অক্স শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে ববিন, যার অর্থ হচ্ছে গবাদি পশু সংক্রান্ত। হুইচ অফ দি নাউন অফ দি ওয়ার্ড ট্রাই। এখানে ট্রাই শব্দটি হচ্ছে চেষ্টা করা ভার্ব এবং সেটির নাউন হচ্ছে ট্রায়াল। 13 নম্বর প্রশ্ন দি কারেক্ট ফর্ম অফ শি ফাউন্ড দি বয় ব্র্যাকেটে রয়েছে টু ক্রাই, তাহলে এই সেন্টেন্সটি সঠিক সেন্টেন্স হবে শি ফাউন্ড দি বয় ক্রাইং। 14 নম্বর প্রশ্ন দে কাউন্ট ড্যাশ ইউর হেল্প বাক্যে শূন্যস্থানে সঠিক শব্দ বসবে। এখানে প্রেপোজিশন বসাতে হবে এবং সঠিক প্রেপোজিশনটি হবে আপন। 15 নম্বর প্রশ্ন টু মিট ট্রাভেল হাফওয়ে মিনস। টু মিট ট্রাভেল হাফওয়ে এই কথাটির অর্থ হচ্ছে টু বি ফাজলড। 16 নম্বর প্রশ্ন হি হ্যাজ অ্যাসিওর্ড মি ড্যাশ সেফটি। এখানেও প্রেপোজিশন বসাতে হবে অ্যাসিওর্ড মি ড্যাশ সেফটি, এখানে সঠিক প্রেপোজিশনটি হবে অফ। 17 নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট সোফ। সফট সোফ এই শব্দটির অর্থ হচ্ছে ফ্ল্যাটারি ফর সেলফ মোটিভস। 18 নম্বর প্রশ্ন দি সিনোনিম ফর ইফেস ইজ। ইফেস এই শব্দটির সিনোনিম হচ্ছে রাপ আউট। এখানে ইফেস শব্দটির অর্থ হচ্ছে মুছে ফেলা, আর রাপ আউট রয়েছে। রাপ আউট অর্থ হচ্ছে নিচ্ছিন্ন করা। 19 নম্বর প্রশ্ন দি অপোজিট অফ স্লাগিশ ইজ। স্লাগিশ অর্থ হচ্ছে নিষ্ক্রিয় বা মন্তরগতি এবং এর বিপরীত শব্দটি হবে অপোজিট ওয়ার্ডটি হবে অ্যানিমেটেড। 20 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি শুদ্ধ বানান। এখানে গ্রেভিয়ান্স শব্দটি রয়েছে এবং এটির শুদ্ধ বানানটি হচ্ছে GRIEVANCE। আমাদের 21 নম্বর প্রশ্ন এটি হচ্ছে গণিত অংশ হতে 9, 34, 81, 144 ধারাটির পরবর্তী সংখ্যা কত? আমরা এখানে 4টি পদ রয়েছে। 4টি পদ যদি খেয়াল করে দেখি, প্রথম পদটি হচ্ছে 9, দ্বিতীয় পদটি হচ্ছে 36, তৃতীয় পদ হচ্ছে 81 এবং চতুর্থ পদ হচ্ছে 144। আমাদের এর পরবর্তী পদ কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথম পদ 9, সেটা হচ্ছে 3কে বর্গ করলে 9। এর পরবর্তী পদ হচ্ছে 34, এটা হচ্ছে 6 এর বর্গ। এর পরবর্তী পদ হচ্ছে 81, এটা হচ্ছে 9 এর বর্গ। এর পরবর্তী পদ হচ্ছে 144, সেটি হচ্ছে 12 এর বর্গ। তাহলে প্রথমটা 3 এর বর্গ, এর পরেরটা হচ্ছে 6 এর বর্গ, এর পরেরটা 9 এর বর্গ, এর পরেরটা হচ্ছে 12 এর বর্গ এবং তার পরবর্তী যে পদটি হবে সেটা হবে 15 এর বর্গ। তাহলে 15কে স্কোয়ার করলে হয় 225, সঠিক উত্তর হবে 225। 22 নম্বর প্রশ্ন একটু ধারা থেকে 1, 1, 2, 3, 5, 8 এই সংখ্যার পরম্পরায় অষ্টম পদ কত? তাহলে এখানে যে ধারাটি রয়েছে সে ধারাটির অষ্টম পদ কত সেটা নির্ণয় করতে হবে। আমাদের এখানে 1, 2, 3, 4, 5, 6টা পদ রয়েছে। আমাদের সপ্তম পদের পরে অষ্টম পদটি কত সেটা নির্ণয় করতে হবে। আমাদের প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে 1।
এবং তৃতীয় পদ বের করা হয়েছে, প্রথম পদের সাথে দ্বিতীয় পদ যোগ করে 1 1 যোগ করলে 2, তার পরবর্তী পদ বের করতে হয়েছে তার আগের দুটি পদ যোগ করে, এবং 2 এর 1 যোগ করলে হতে 3, তার পরবর্তী পদ বের করা হয়েছে তার আগের দুটি পদ যোগ করে, অর্থাৎ 3 এবং 2 যোগ করে 5, তার পরবর্তী পদ 8 বের করা হয়েছে তার আগের দুটি পদ 3 এবং 5 যোগ করে। সেই হিসেবে আমাদের সপ্তম পদটি হবে 5 এবং 8 এর যোগফল, 5 এবং 8 এর যোগফল হবে 13। একইভাবে অষ্টম পদটি হবে 8 এবং 13 এর যোগফল, এবং সেটি হবে 21। আমাদের সঠিক উত্তরটি হবে 21। 23 নম্বর প্রশ্ন, কোনো মূলধন 6 বছরের জন্য ধার দেওয়া হয়, লাভের হার প্রথম 3 বছরের জন্য 5% এবং শেষ 3 বছরের জন্য 4% নির্দিষ্ট করা হয়। 6 বছর পর লাভসহ টাকার পরিমাণ 127 টাকা হলে মূলধন কত? তো আমাদের যে মূলধনটি এখানে বের করতে হবে সেটি 6 বছরের জন্য ধার দেওয়া হয়েছে। প্রথম 3 বছরের জন্য আমাদের লাভের হার হচ্ছে 5% এবং শেষ 3 বছরের জন্য লাভের হার হচ্ছে 4%। আমাদের 6 বছর পরে সুদ আসল অর্থাৎ লাভ এবং মূলধন একসাথে 127 টাকা হয়েছে। আমরা মূলধন কত টাকা সেটা নির্ণয় করব। আমরা মনে করি বলে মূলধনকে পি টাকা ধরে নিয়েছি। এরপরে লিখলাম, আমরা জানি মুনাফা আই সমান পি এন আর। এখানে পি হচ্ছে মূলধন, এন হচ্ছে সময় এবং আর হচ্ছে আমাদের মুনাফার হার। আমাদের এই সূত্রে প্রথম 3 বছরের লাভ বা মুনাফা বের করার জন্য আমাদের পি এন আর এই সূত্রে মানটা বসাবো। আমাদের পি মূলধন, পি বসিয়ে দিলাম, এন প্রথম 3 বছরের জন্য সময় 3 বছর তাই 3, এবং প্রথম 3 বছরের জন্য মুনাফার হার হচ্ছে 5%, সেটাকে আমরা 100/5 দিয়ে লিখলাম, সমান আসতেছে 100/15 ফি। এরপরে শেষ 3 বছরের লাভ, আমাদের শেষ 3 বছরের জন্য লাভের হার হচ্ছে 4%, তাই আমাদের আর এর জায়গায় 100/4 হবে এবং সেটা আসলে 100/12 পি। এরপর আমাদের বলা আছে লাভসহ মূল টাকার পরিমাণ হচ্ছে 127 টাকা। তাই আমরা নিচে এসে প্রশ্ন মতো বলে আমাদের পি হচ্ছে আসল টাকা, এবং এর পরবর্তীতে দুইটা লাভ অর্থাৎ প্রথম 3 বছর শেষ 3 বছর 6 বছরের লাভ দুইটা যোগ করে দিলে আমাদের লাভসহ মূলধন চলে আসে 127 টাকা। এরপর আমরা 100কে লসাগু নিয়েছি, 100কে লসাগু নিলে 100কে পি দিয়ে গুণ করলে 100 পি, এরপরে যোগ 15 পি যোগ 12 পি আছে সমান 127। এরপর 100 পি 15 পি 12 পি যোগ করলে 127 পি আসে, এবং 127 এবং 100কে বজ্র গুণন করে দিয়েছি। আর পি সমান হচ্ছে এখানে 127 পি এর সাথে গুণ আছে, সেটাকে যখন আমরা ডান পাশে নিয়ে আসবো ভাগ হয়ে যাবে। 127 গুণ 100কে যখন আমরা 127 দিয়ে ভাগ করে দিব, আমাদের পি অর্থাৎ মূলধনের পরিমাণ বের হয়ে আসবে 100 টাকা। আমাদের মূলধনের পরিমাণ কত সেটা নির্ণয় করতে বলা হয়েছিল, এবং আমাদের মূলধনের পরিমাণ হচ্ছে 100 টাকা। এটাই হচ্ছে সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্নটি হচ্ছে, বার্ষিক 4.5% লাভে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা 826 টাকা হবে? তো আমাদের বার্ষিক লাভের হার হচ্ছে 4.5%, অর্থাৎ 100 টাকায় 4.50 টাকা করে লাভ দেওয়া হবে, এবং কি পরিমাণ আসল জমা রাখলে তা 4 বছরে বেড়ে 826 টাকা হবে। আমরা নিচে আসলটি নির্ণয় করেছি। আসলটা নির্ণয় করার জন্য একটা সূত্র ব্যবহার করা হয়েছে, যে সূত্রটি এখানে ব্যবহার করছে সেটা হচ্ছে সুদ আসল গুণ 100 ডিভাইডেড বাই 100 যোগ সুদের হার গুণ বছর। আমাদের সুদ আসল হচ্ছে টোটাল আসল এবং লাভ দুইটার যোগফল হচ্ছে 826, তাই উপরে সুদ আসলের জায়গায় 826 বসালাম, গুণ 100 পাশে আছে। এরপর নিচে হচ্ছে 100 যোগ সুদের হার গুণ বছর। আমাদের সুদের হার হচ্ছে 4.5, তাই আমরা সুদের হারের জায়গায় 4.5 লিখলাম। এরপর আসে 5 গুণ বছর, আমাদের সময়টা হচ্ছে 4 বছর, তাই 5 গুণ 4 লিখে দিলাম। এরপরে 4.5কে যখন 4 দিয়ে গুণ করব তখন 18 আসবে, 18 এবং 100 যোগ করলে 118। 826কে যখন আমরা 118 দিয়ে ভাগ করব তখন সেটা 7 বার যাবে, 7কে 100 দিয়ে গুণ করে দিলে 700 টাকা আসে। সেই হিসেবে আমাদের 24 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 700 টাকা। 25 নম্বর প্রশ্ন, নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় 10 কিলোমিটার ও 5 কিলোমিটার, নদীপথে 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে? তাহলে নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার এবং স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার। নদীপথে 45 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে আবার পুনরায় ফেরত আসবে। যদি নদীপথে 45 কিলোমিটার পথ অতিক্রম করে আবার ফিরে আসতে হয়, একবার স্রোতের অনুকূলে যেতে হবে আর একবার স্রোতের প্রতিকূলে যেতে হবে। তাই আমরা প্রথমে লিখলাম, স্রোতের অনুকূলে 45 কিলোমিটার অতিক্রম করতে সময় লাগে। যখন স্রোতের অনুকূলে অতিক্রম করবে তখন নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ করতে হবে এবং মোট অতিক্রান্ত দূরত্বকে বেগ দিয়ে ভাগ করতে হবে। আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার, আমাদের নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার, স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার, তাই নিচে দুইটা যোগ করে দিয়েছি। 10 এবং 5 যোগ করলে 15, 45কে 15 দিয়ে ভাগ করলে 3 ঘন্টা। আবার স্রোতের প্রতিকূলে 45 কিলোমিটার অতিক্রম করতে সময় লাগবে। যখন স্রোতের প্রতিকূলে অতিক্রম করবে উপরে 45 যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা পাক দিয়ে নিচে লিখলাম 10 বিয়োগ 5। আমাদের নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার, স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার। 10 থেকে 5 বিয়োগ করলে 5 থাকে, 45কে 5 দিয়ে ভাগ করলে 9 ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে 3 ঘন্টা, স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগবে 9 ঘন্টা। আমাদের মোট সময় হচ্ছে 3 যোগ 9 সমান 12 ঘন্টা। 25 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 12 ঘন্টা।
26 নম্বর প্রশ্ন, একটি বাঁশের 3 ভাগের 1 অংশ কাদায়, 5 ভাগের 3 অংশ পানিতে এবং 6 হাত পানির উপরে আছে। বাঁশটি কত হাত লম্বা এবং কত হাত কাদায় আছে? আমরা নিচে প্রশ্নগুলি করে সমাধান করেছি। প্রথমে লিখলাম কাদায় ও পানিতে আছে। আমাদের কাদায় আছে 3 ভাগের 1 অংশ, পানিতে আছে 5 ভাগের 3 অংশ, দুটা যোগ করলাম, তাহলে 3 ভাগের 1 যোগ 5 ভাগের 3, তাহলে 3 এবং 5 এর লসাগু হবে 15, তাহলে 15কে 3 দিয়ে ভাগ করলে 5 আসবে, 1 দিয়ে গুণ করলে 5 একে 5। একইভাবে 15কে দ্বিতীয় ভগ্নাংশের হর 5 দিয়ে ভাগ করে দিলে 3 আসবে, 3কে 3 দিয়ে গুণ করলে 9 সমান আসতেছে 15 ভাগের 14 অংশ। অর্থাৎ কাদায় ও পানিতে এই বাঁশটির 15 ভাগের 14 অংশ রয়েছে। আমরা যদি সম্পূর্ণ বাঁশটিকে এক অংশ হিসেবে ধরি, তাহলে পানির উপরে থাকবে 1 বিয়োগ 15 ভাগের 14, তাহলে 15 লসাগু হলে উপরে হয় 15 বিয়োগ 14 সমান আসতেছে 15 ভাগের 1 অংশ। তাহলে পানির উপরে 15 ভাগের 1 অংশ আছে এবং এই 15 ভাগের 1 অংশের দৈর্ঘ্য হচ্ছে 6 হাত, যেহেতু প্রশ্নে বলা দেওয়া আছে 6 হাত পানির উপরে আছে, অর্থাৎ এই 15 ভাগের 1 অংশের দৈর্ঘ্য হচ্ছে 6 হাত। নিচে প্রশ্ন মতো বলে লিখলাম 15 ভাগের 1 অংশ সমান 6 হাত, সুতরাং সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য সমান 6 গুণ 15 সমান 90 হাত। আমাদের দুইটাই রিকোয়ার্ড, একটা হচ্ছে বাঁশটি কত হাত লম্বা এবং কত হাত কাদায় আছে। তো আমি বাঁশটির দৈর্ঘ্য বের করে নিলাম 90 হাত এবং এরপরে কাদায় কতটুকু আছে সেটা বের করে নিতে হবে। আমাদের বাঁশটির কাদায় 3 ভাগের 1 অংশ আছে, তাই আমরা কাদায় আছে বলে সমান দিয়ে লিখলাম 90 এর 3 ভাগের 1 হাত। তাহলে 90 এর 3 ভাগের 1 হচ্ছে 30 হাত। আমাদের দুইটাই উত্তর, একটা হচ্ছে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য 90 হাত এবং কাদায় আছে 30 হাত, উত্তর হবে 90 হাত 30 হাত। 27 নম্বর প্রশ্ন, 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণ এ এর 17 ভাগ, বি এর 3 ভাগ এবং সি এর 4 ভাগ দ্বারা গঠিত মিশ্রণে বি কতটুকু আছে? আমাদের এখানে এ বি সি তিনটা মিশ্রণ রয়েছে, আমরা তিনটার একটা অনুপাত তৈরি করেছি। এ অনুপাত বি অনুপাত সি সমান এ মিশ্রণ আছে 17 ভাগ, বি মিশ্রণ আছে 3 ভাগ এবং সি মিশ্রণ আছে 4 ভাগ, তাই আমরা লিখলাম 17 অনুপাত 3 অনুপাত 4। আমাদের বি মিশ্রণ কতটুকু আছে সেটা বের করে নিতে হবে। আমরা লিখলাম অনুপাতের যোগফল সমান 17 যোগ 3 যোগ 4 সমান হচ্ছে 24। সুতরাং বি মিশ্রণ আছে, মোট মিশ্রণটি হচ্ছে 72 কেজি ওজন বিশিষ্ট, তাই আমরা 72 এর 24 ভাগের 3, যেহেতু বি এরটা বের করতেছি, বি এরটা হচ্ছে 3 ভাগ, 72 এর 24 ভাগের 3 আসে 9 কেজি, সঠিক উত্তর হবে 9 কেজি। 28 নম্বর প্রশ্ন, দুইটি সংখ্যার অনুপাত 5 অনুপাত 8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2 অনুপাত 3 হয়, সংখ্যা দুইটি কি কি? দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5 অনুপাত 8, তাই আমরা একটি সংখ্যাকে 5 ক ধরেছি, অপর সংখ্যাকে 8 ক ধরেছি। এরপর বলা আছে উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2 অনুপাত 3 হয়। এরপর এসে আমরা প্রশ্ন মতো বলে 5 ক এর সাথে 2 যোগ করেছি, একইভাবে 8 ক এর সাথে 2 যোগ করে দিয়েছি, অর্থাৎ প্রতিটা সংখ্যার সাথে 2 যোগ করে দিলে আমাদের নতুন অনুপাত হয়, সেটা হচ্ছে 2 অনুপাত 3। এরপর আমরা অনুপাতকে ভগ্নাংশে পরিণত করেছি, তাহলে 5 ক যোগ 2 ডিভাইড বাই 8 ক যোগ 2 সমান 2 ভাগ 3। এরপর 5 যোগ গুণ করেছি, 8 ক যোগ 2 কে 2 দিয়ে গুণ করে দিয়েছি, 5 ক যোগ 2 কে 3 দিয়ে গুণ করে দিয়েছি। 8 ক কে 2 দিয়ে গুণ করলে 16 ক, একইভাবে 2 কে 2 দিয়ে গুণ করলে 4, 5 ক কে 3 দিয়ে গুণ করলে 15 ক, 3 কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6। এরপরে 15 ক কে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসলাম, সেটা -15 ক হয়ে গেল এবং 4 কে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসলাম, সেটা -4 হয়ে গেল। 16 ক থেকে 15 ক বিয়োগ করলে আর ক থাকে, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2। আমাদের কয়ের মান বের হয়ে আসলো 2। সংখ্যা দুটি কি নির্ণয় করতে হবে? আমরা একটি সংখ্যাকে 5 ক ধরেছিলাম, অপর সংখ্যাকে 8 ক ধরেছিলাম, সুতরাং একটি সংখ্যা 5 ক সমান 5 গুণ 2 সমান 10, অপর সংখ্যা 8 ক সমান 8 গুণ 2 সমান 16, তাহলে একটি সংখ্যা হচ্ছে 10, অপর সংখ্যা হচ্ছে 16। 29 নম্বর প্রশ্ন, চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো? তাহলে এই পরিবারটি চিনি খাওয়া বাবদ শতকরা কত কমিয়েছে, ব্যবহারটা কত কমাতে হবে, আমরা সেটা নিচে একটি সূত্রের মাধ্যমে করেছি। ব্যবহার কমাতে হবে সমান 100 গুণ বৃদ্ধির হার ডিভাইডেড বাই 100 যোগ বৃদ্ধির হার, অর্থাৎ যত পার্সেন্ট বৃদ্ধি আছে সেটাকে উপরে 100 দিয়ে গুণ করতে হবে, ডিভাইডেড বাই দিয়ে যত পার্সেন্ট বৃদ্ধির হার আছে সেটার সাথে 100 যোগ করে দিতে হবে। আমাদের বৃদ্ধির হার হচ্ছে 20%, তাই আমরা উপরে লিখলাম 100 গুণ 20, নিচে আছে 100 যোগ 20। 100কে 20 দিয়ে গুণ করে আমরা যখন 100তে 20 দিয়ে ভাগ করে দিব, আমাদের শতকরা হার বের হয়ে আসবে 16.67%, অথবা 16.3 ভাগের 2%। আমাদের 30 নম্বর প্রশ্ন, 2 ভাগের 1 এর শতকরা কত 4 ভাগের 3 হবে? তাহলে 2 ভাগের 1 এর শতকরা কত 4 ভাগের 3 হবে সেটা বের করতে গেলে আমাদের 4 ভাগের 3 কে 2 ভাগের 1 দিয়ে ভাগ করতে হবে এবং শতকরা কত বের করার জন্য 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাই আমরা 4 ভাগের 3 ভাগ 2 ভাগের 1 পাশে লিখলাম গুণ 100। 4 ভাগের 3 আছে সেটা লিখলাম, ভাগ চিহ্নকে যখন আমরা পরিবর্তন করে গুণ চিহ্ন করে দিয়েছি, তখন ভগ্নাংশটি উল্টে যাবে, উল্টে গিয়ে 1 হর হয়ে যাবে, 2 নিচে ছিল, হরে ছিল, সেটা উপরে লব হয়ে যাবে। তাহলে আমাদের 4 ভাগের 3 গুণ 1 ভাগের 2, সেটি সমান আসছে 2 ভাগের 3, সেটাকে যখন আমরা 100 দিয়ে গুণ করে দিব, আমাদের উত্তর বের হয়ে আসবে 150%। 31 নম্বর প্রশ্ন, পারমাণবিক বোমার আবিষ্কারক কে? সঠিক উত্তরটি হচ্ছে ওপেনহাইমার।
32 নম্বর প্রশ্ন, ন্যাচারাল প্রোটিনের কোড নাম। ন্যাচারাল প্রোটিনের কোড নাম হচ্ছে প্রোটিন P49। 33 নম্বর প্রশ্ন, কোনটি রক্তের কাজ নয়? সঠিক উত্তর হচ্ছে জারক বিতরণ করা। 34 নম্বর প্রশ্ন, IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী। IUCN এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এবং এটির কাজ হচ্ছে বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। 35 নম্বর প্রশ্ন, আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে লব্ধ। 34 নম্বর প্রশ্ন, উপকূল থেকে কোনো স্থানে পরপর দুইটি জোয়ারের ব্যবধান হলো প্রায় 12 ঘন্টা। 37 নম্বর প্রশ্ন, কোথায় দিন রাত্রি সর্বদা সমান? সঠিক উত্তর হবে নিরক্ষরেখায়। 38 নম্বর প্রশ্ন, বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম এবং সেটি হচ্ছে রাজকাঁকড়া। 39 নম্বর প্রশ্ন, রেকটিফাইড স্পিরিটের মধ্যে 95% ইথানল থাকে এবং সেই সাথে 5% পানি থাকে। 40 নম্বর প্রশ্ন, কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? সঠিক উত্তর হচ্ছে ব্রোমিন। আমাদের এই ভিডিওটিতে 1 নম্বর হতে 40 নম্বর পর্যন্ত 40টি প্রশ্ন সমাধান করা হয়েছে। পরবর্তী ভিডিওতে এই প্রশ্নের আরও বাকি 40টি প্রশ্ন সমাধান করা হবে।